যে কোনো যন্ত্র দিয়ে, যত সূক্ষ্ম যন্ত্রই হোক না কেন, যে কোনো যন্ত্র দিয়ে আমরা যদি তোমার কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির মাপ নিই, কিছু এরার তার মধ্যে থেকে যায়। এরার মানেই কিন্তু এটা ধরে নিও না যে সবসময় যে মানুষের ভুল হবেই নিতে সেইটাই হচ্ছে এরার, তা নয়। যন্ত্রেরও কিছু এরার্স থাকে, যার মধ্যে কিছু এরার্স তোমরা ক্লাস 9-এ শিখে এসছো, যেমন ধরো প্যারালাক্স এরার, লম্বন ত্রুটি। লম্বন ত্রুটি এটা যন্ত্রের দোষ নয়, এটা মানুষেরই দোষ। রিডিং নিতে গিয়ে তির্যকভাবে চোখ রাখলে যে ত্রুটিটা আসে সেটা হচ্ছে লম্বন ভ্রম, প্যারালাক্স। এছাড়া যে মানে যে ধরনের এরারগুলো আমাদের ক্রিপিন করে, সেই এরারগুলো কি এরার না, সেই এরারগুলো একটা হচ্ছে র্যান্ডাম এরার হতে পারে। র্যান্ডাম এরার মানে হচ্ছে যে আমি মানে সেই এরারের কোনো কারণ, সেই এরারের অ্যাজ সাচ কোনো কারণ নেই আর কি, মানে কোনো কারণ বিশ্লেষণ করে পাওয়া যায় না। যেমন ধরো তুমি 2.69 একটা রিডিং পেলে, সেটা লিখবার সময় নোট করলে খাতায় 2.96। এই ধরনের যে এরারগুলো আমরা করে থাকি হিউম্যান এরার, এইগুলো তোমার আমি যদি মনে করি আটকাবো, আমি কেয়ারফুল হতে পারি, কেয়ারফুল হয়ে গিয়ে এগুলো মিনিমাইজ করা যেতে পারে। কোনো কোনো সময় একদম হয়নি এইরকম ধরনের এরার, এটাও হতে পারে। কিন্তু আবার মানে না হওয়ার মতো কোনো কারণ নেই আর কি, হতেই পারে। তা এই ধরনের এরারকে মিনিমাইজ করতে গেলে কি করতে হয় না, আমরা একই মানে কোয়ান্টিটির অনেকবার মাপ নিতে পারি, নিয়ে তার অ্যাভারেজ করতে পারি। অ্যাভারেজ করলেই ওই ধরো তুমি 10টা রিডিং নিয়েছো, তার মধ্যে 9টা রিডিং 2.69, একটা রিডিং 2.96, তাহলে তুমি রিডিংগুলো যখন পর্যবেক্ষণ করবে দেখবে যে একটা অ্যাব্রাপ্টলি আলাদা এসছে ভ্যালু, তাহলে সেই রিডিংটাকে বাদ দিয়ে বাকি 9টার মিন নির্ণয় করলে, গড় নির্ণয় করলে। আর তাছাড়া যদি তুমি 2.96কে ওই 10টা রিডিংয়ের গড় নির্ণয় করার সময় যদি যোগ করে নিয়ে 10 দিয়ে ভাগও করো, তখনও দেখবে গড় মানটা 2.69-এরই কাছাকাছি আছে, 2.96-এর কাছাকাছি যায়নি। এবং এই ধরনের এরার কমানোর ক্ষেত্রে যত বেশি সংখ্যক আমরা রিডিং নেব, তত বেশি সংখ্যক ডেটার উপর যখন অ্যাভারেজ করব, তত এই ধরনের এরার মিনিমাইজড হয়ে যায়। হ্যাঁ, বিশেষ অসুবিধার সৃষ্টি করে না সেই এরারগুলো। 2 নম্বর কথা হচ্ছে যন্ত্রের লিমিটেশনের জন্য যে এরার আসে। তোমরা আগের দিনই স্ক্রু গেজ, স্ক্রু গেজ নিয়ে আলোচনা হয়েছে তোমাদের ক্লাসে। সেই স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা তো একটা জিরো এরার দেখিয়েছিলাম, যে ইনিশিয়ালি যখন জিরো দাগটা লিনিয়ার স্কেলের দাগের সঙ্গে মিলছে না, একদম যখন দুটো জ ঠেকে গেছে পরস্পরের সঙ্গে, সেই যে এরারটা সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেই এরারটা কে বলতাম মানে বলা হয় জিরো এরার। এবং সেটা আমরা খুব সহজে এলিমিনেটও করতে পারি, কারণ ইনিশিয়ালি কোনো যন্ত্র ব্যবহার করবার আগে আমাকে একবার ওই দুটোকে ঠেকিয়ে দেখে নিতে হবে যে জিরো এরারটা পজিটিভ জিরো এরার না নেগেটিভ জিরো এরার। এরপর আর যে জায়গাটা আলোচনা হয়নি আগের দিন স্ক্রু গেজের ক্ষেত্রে, সেটা হচ্ছে আরেক ধরনের এরার স্ক্রু গেজের মধ্যে থাকে, সেটাকে বলা হয় ব্যাকল্যাশ। এই ব্যাকল্যাশটা কি না, ব্যাকল্যাশ হচ্ছে আমরা আমাদের মিস হ্যান্ডলিং এর জন্যে আমরা অনেক সময় গায়ের জোরে নব বা প্যাঁচ ঘুরিয়ে দিই, বা দেখবে অনেক সময় দীর্ঘদিন ধরে একটা নাট বোল্ট ব্যবহার করা, স্ক্রু গেজ তো বেসিক্যালি একটা নাট বোল্ট সিস্টেম। তা সেই নাটের মধ্যে বোল্টটাকে ব্যবহার করার সময় খুব জোরে প্যাঁচ দিতে দিতে অনেক সময় হয় কি, ওই যে থ্রেড মানে যে প্যাঁচে ঘুরছে নাটটা, সেই থ্রেডটা একটু সরু হয়ে যায় বা বড় হয়ে যায়। ফলে দেখবে এই এই ধরো নাটটা, আমার বাঁ হাতটা ধরো নাটটা, এর মধ্যে বোল্টটা ঢুকে আছে। তুমি মানে যদি প্যাঁচ নাও দাও, কোনো দিকে ধরো ঘোরাচ্ছ না, এমনি এক জায়গায় রাখা আছে, সেই অবস্থাতেও যদি হাতে করে একটু এরভাবে নাড়ো, দেখবে সামান্য লুজ হচ্ছে। এটা একদম নতুন অবস্থায় হয় না, ব্যবহার করতে করতে বা মিস হ্যান্ডলিং, অনেক সময় ছাত্ররা মানে যে বডিটাকে মাপতে বলা হয়েছে সেটাকে ওই জয়ের মধ্যে দিয়ে খুব গায়ের জোরে টাইট করে দেয়,
ফলে ওই একবার গায়ের জোরে টাইট করে দেওয়ার ফলে থ্রেডগুলো একটু করে ডিফর্মড হয়ে যায়, বেঁকে যায়, ফলে একটা পার্মানেন্ট ব্যাকল্যাশ এরার ওর মধ্যে চলে আসে, যেটা কোনোভাবেই আর রিমুভ করার কোনো রাস্তা নেই ডিউ টু মিসহ্যান্ডলিং অফ দ্য অ্যাপারেটাস। তা সেই জন্যে স্যার, হ্যাঁ বলো। স্যার এটাও তো মানুষের ভুলের জন্য হয়েছে। হ্যাঁ, এটা মানুষের ভুল, মানে মানুষকে আমি বারণ করছি যে তুমি গায়ের জোরে টাইট দিও না, এটা ভুল নয়। এটা হচ্ছে, এটাকে ভুল কাকে বলে? ভুল হচ্ছে যে যেটা নিজের অজান্তে ঘটে সেটাকে বলে ভুল। আর এটা তো ধরো শিক্ষক মহাশয় মাইন্ড ক্লাসে বারণ করেছেন যে অত টাইট করবে না পিছনটা ধরে প্র্যাকটিক্যালি অ্যান্সার মেলানোর জন্য। মানে আমি বারণ করার সত্ত্বেও যখন একটা ছাত্র সেটাকে অমান্য করছে, সেটাকে ভুল না বলে সেটাকে বলতে পারো মানে হ্যাঁ, ক্লাস ডিসওবে করা বা ইনস্ট্রাকশন না মানা। তা সেইটার জন্যে হয়। তা এবং শিক্ষক মহাশয়ের ক্ষেত্রে সবসময় ধরো একটা ক্লাসে যদি 20 জন ছাত্র প্র্যাকটিক্যাল করে, তার মধ্যে 20 জন কি করছে, 20টা তোমাদের স্ক্রু গেজ দিয়ে দিয়েছি প্রত্যেককে, সেক্ষেত্রে কে কী ভাবে ঘোরাচ্ছে সেটা নজর রাখা সম্ভব নয়। তা সুতরাং ছাত্রদেরও বুঝতে হবে যে যে যন্ত্রটা আজকে আমি ব্যবহার করছি সেটা আজ থেকে হয়তো 20 বছর আগে কেনা, সেটা আমাদের সিনিয়ররাও ব্যবহার করেছে, আমাদের জুনিয়ররাও ব্যবহার করবে, কারণ ফিজিক্স ল্যাবরেটরি বেশিরভাগ ইনস্ট্রুমেন্টই মানে নষ্ট হয় না, মানে একবার ইনভেস্ট করে টাকা পয়সা খরচ করে কিনলে সেটা যদি ঠিকঠাক হ্যান্ডলিং হয় দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে চলতে থাকে। এই ক্ষেত্রেও তাই। তা এটা ভুল না বলে এটাকে বলতে পারো যে ডিসওবে অফ দ্য ইনস্ট্রাকশন। তা যাই হোক, যেটা বলার, ব্যাকল্যাশ এরার তৈরি হয়ে যায়, সেই জন্যে মানে মাস্টারমশাইরা বলেন ব্যাকল্যাশ এরার যদি থাকে যন্ত্রে, সেই জন্যে চেষ্টা করা হয় আর কি, এই যে ধরো আমি 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 ধরো এইটা হচ্ছে স্ক্রু গেজের নব, এই নাটের মধ্যে লাগানো আছে, এইটাকে সবসময় একই ডিরেকশনে ঘোরাবে, এটাকে সবসময় একই ডিরেকশনে ঘোরাবে। তাতে হবে কি, থ্রেডটা যে জায়গাটায় ঠেকে আছে সেই দিকটা দিকে যেহেতু ঠেকবে না, সেই জন্য ব্যাকল্যাশ এরারটা কিছুটা হলেও মিনিমাইজড হবে। অর্থাৎ আমি যদি ছবি আঁকি একটু, আমি চেষ্টা করছি তোমাদের বুঝিয়ে দেওয়ার। এই রকম ধরো, এইটা হচ্ছে নাটের যে দাঁতটা, সেটা হচ্ছে এইরকম, দাঁড়াও, এই তলার অংশটা হচ্ছে বোল্ট, এই তলার অংশটা হচ্ছে নাট, আর এইটা হচ্ছে বোল্ট। দেখো, তার মানে বুঝতে পারছো যে দাঁতটা একদম খাপে খাপে লেগে যাওয়ার কথা ছিল, ক্ষয়ে যাওয়ার কারণে এটা, তার মানে এই পয়েন্টে টাচ করার কথা ছিল, এই পয়েন্টে টাচ করার কথা ছিল, সেটা কিন্তু এই পয়েন্টে টাচ করার কথা নেই। এবং তুমি যখন এই অবস্থায় রেখে জিনিসটাকে একটু এইভাবে ঠেলবে, তখন দেখবে এই যে জায়গাটা, অর্থাৎ এটা যে, এই যে আমি একটু ম্যাগনিফাই করে আঁকি, এইটা যে এইখানে ঠেকে আছে এখন, পরের দাঁতটা হচ্ছে এইটা, তুমি কিন্তু আবার যদি হাতে করে ঠেলো, এটা আবার এইটুকুর মধ্যে একটা মুভমেন্ট করতেই পারে। অর্থাৎ এই দাঁতটা এইখানে ঠেকে থাকার কথা ছিল, তাহলে কোনো জায়গায় নড়তো না, টাইট হয়ে থাকতো, কিন্তু এখন এই রকম ক্ষয়ে যাবার কারণে এখন এইখানে ঠেকছে। এবার এইখানে ঠেকছে বলে তুমি এবার এই গ্যাপটার মধ্যে এটাকে এইভাবে নাড়াতে পারবে। বুঝতে পারছো ব্যাকল্যাশ কিভাবে আসে?
মানে তাহলে তো ইনস্ট্রুমেন্ট মানে ইয়েগুলো তো অ্যাপারেটাস গুলো মানে অনেকদিন ধরে ক্ষয়ে ক্ষয়ে তো এটা আসতে পারে। হ্যাঁ, সেটা তো আসতেই পারে, প্রত্যেক জিনিসের ওয়ারেন্টি আর আসে, কিন্তু স্যার তাহলে এই ব্যাকলাশ এরার তো মানে ক্রমশ বাড়তেও পারে। বাড়তে থাকে, এবং বাড়তে থাকে বলে খুব যেগুলো লুজ হয়ে যায় সেগুলোকে আমরা বাতিল করি। এবং ব্যাকল্যাশ এরারটা তাই জন্য মিনিমাইজ করার জন্য ওই যে বললাম, একটাই উপায়, যে আমি এই নাটের মধ্যে যখন বোল্টটাকে ঘোরাবো তখন একই ডিরেকশানে ঘোরাবো। তাহলে অর্থাৎ যখন এই মাথাটা যখন ধরো এই দিকে ঠেকে আছে, তখন যেন এই দিকেই ঠেকে থাকে, অর্থাৎ আমার ঘোরানোর ডিরেকশানটা, প্রেশারের ডিরেকশানটা যেন একই দিকে থাকে। তাহলে ব্যাকল্যাশ এরার সেক্ষেত্রে মিনিমাইজড হয়ে যায়। মানে কোনো রিডিং এর ক্ষেত্রে এদিকে ঠেকে আছে, কোনো রিডিং এর ক্ষেত্রে এইদিকে ঠেকে আছে, এইটা যেন না হয়, তাহলেই সমস্যা। যদি প্রত্যেকবার একই দিকে ঠেকে থাকে, তাহলে ওই একই পরিমাণ শিফট প্রত্যেকটা রিডিং এ আসবে, তাতে অসুবিধে নেই বিশেষ কিছু। প্রিসাইজ রিডিং পাবো, সবগুলো একই রকমের পাবো। মানে এই ক্ষেত্রে ব্যাকল্যাশ এরারটাকে যদি আমি কনসিডার করি, অ্যাকুরেসি বাদ দিই, প্রিসিশনটা, মানে কোনো রিডিংয়ের যে প্রিসিশন, সেই প্রিসিশনটা ঠিকঠাক পাওয়া যাবে আর কি। এই প্রসঙ্গে একটা কথা বলি, অ্যাকুরেসি আর প্রিসিশন দেখবে তোমাদের বইতে ভাগ করে লেখা আছে, হোয়াট ইজ অ্যাকুরেসি, হোয়াট ইজ প্রিসিশন। একটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করে নিই, তারপর এরারের ডিসকাশনে আসবো। অ্যাকুরেসি আর প্রিসিশন দুটো শব্দ আমরা অনেক সময় একই ব্যাপারে ব্যবহার করে ফেলি, কিন্তু সেটা ঠিক নয়। মানে অ্যাকুরেসি যা বোঝায়, প্রিসিশন কিন্তু তা বোঝায় না। এ রিডিং মে বি অ্যাকুরেট বাট নট প্রিসাইজ। এগেন, মানে এ রিডিং বা সেভারাল রিডিংস মে বি প্রিসাইজ বাট নট অ্যাকুরেট। ধরা যাক আমার একটা লেন্থ, সেই লেন্থটা এক্স্যাক্ট ট্রু ভ্যালু হচ্ছে 1.2345678 সেন্টিমিটার। এটা হচ্ছে ট্রু ভ্যালু, আসল যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। এবার তুমি একটা যন্ত্র নিয়েছো, সেই যন্ত্রটা 1 সেন্টিমিটার এক মিনিমাম তার ডিভিশন, তাহলে সে এই লেন্থটাকে কত মাপবে? 1 সেন্টিমিটার। এরপরে আরেকটা যন্ত্র নিয়েছো, যার মিনিমাম যে লেন্থ মাপা যায় সেটা দিয়ে, সেটা হচ্ছে 1 মিলিমিটার। সেইটার ক্ষেত্রে এই রিডিংটা তুমি পাবে 1.2 সেন্টিমিটার। তুমি ভার্নিয়ার ক্যালিপার্স ইউজ যদি করো, সেখানে রিডিংটা পাবে 1.23 সেন্টিমিটার। তুমি যদি স্ক্রু গেজ ইউজ করো, তুমি তাহলে রিডিংটা পাবে 234 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এখানে কি করছি? ইনক্রিজ করছি অ্যাকুরেসি। তাহলে এখানে লিখতে পারি অ্যাকুরেসি ইজ ইনক্রিজিং, এবং এই অ্যাকুরেসি ইনক্রিজ করার কোনো শেষ অবধি সীমা নেই। এইটাও যে ট্রু ভ্যালু বলেছি, এরপরেও তো আরও কিছু ডিজিট থাকতে পারতো, সেটা হয়তো আমার জানা নেই। তা সেই জানা নেই বলেই এইটা 1. স্যার হ্যাঁ বলো। স্যার ট্রু ভ্যালু কাকে বলছেন? ট্রু ভ্যালু হচ্ছে এক্সাক্ট ভ্যালু, যেটা ধরো আইডিয়াল ভ্যালু, মানে অর্থাৎ ওই লেন্থটার মানে এক্সাক্ট। কেবল সেটা ভগবান জানে নাকি হ্যাঁ, মানে? ভগবান জানে। ভগবানের জানা আছে, মানুষের তো জানা নেই, কারণ মানুষ তো সবসময় এরার স্যার বা তাহলে ভগবান যেটা জানে তারপরে আর কি করে অ্যাকিউরেসি সম্ভব? না না, ওটাই তো ট্রু ভ্যালু, মানে আমি আর 1.2345678 পরে নিশ্চয়ই আমি আর 1 2 ওটাকে 3 তো বা মানুষ যাই জানবে না, ওটাকে তো মানুষ জানবেই না। আমি আমি তো সেটাই বলতে চাইছি। আমি ধরো একটার পর একটা অ্যাপারেটাস ইউজ করে আরেকটু বেশি অ্যাকুরেসি, আরেকটু বেশি অ্যাকুরেসি, এইভাবে স্টেপ বাই স্টেপ একটা করে অ্যাকুরেসি বাড়াচ্ছি। কিন্তু মানে এর তো কোনো সীমা নেই, আমি পয়েন্টের পরে কত ঘর অবধি নিতে পারি। আমি মানে আমি যত দূর অ্যাকুরেট নেবার মতো ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারবো, তত দূর অবধি নিতে পারি। তার চেয়ে স্যার অ্যাকুরেট। মানে আমি এটাও বলতে পারি যে আপনি যেটা ট্রু ভ্যালু বলেছেন তার 8 এর পরে আরো 5টা শূন্যর পরে একটা 1 আছে, হ্যাঁ, থাকতে পারে, হতেই পারে। হতেই পারে। তা ব্যাপারটা হচ্ছে যে না, কিন্তু সেটা কি করে থাকতে পারে? না ট্রু সেটা ভ্যালু মানে তারপরে 8 পরে যতগুলো জিরো সবগুলো তো জিরো থাকার কথা। থাকার কথা, কিন্তু আমি এটা একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি ট্রু ভ্যালু। কিন্তু ব্যাপার হচ্ছে এটা যে এইটাই যে কিন্তু শেষ। ফিজিক্সের ক্ষেত্রে তো কোনো কিছু আইডিয়াল নয় না। ফিজিক্সের ক্ষেত্রে তো মানে সবকিছুরই ট্রু একটা ভ্যালু মানে তো কোথাও না ট্রু কোথাও ভ্যালু একটা ত্রুটি তো থাকবেই। না, ব্যাপারটা সেটা বলতে চাইছি না। ব্যাপারটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে
ধরো কোনো একটা লেন্থ আমি মানে একটার পর একটা যন্ত্র দিয়ে মাপছি, সেই যন্ত্রের সূক্ষ্মতা আস্তে আস্তে ইনক্রিজ করাচ্ছি বলে আমার ডেসিমেল প্লেসের পর আর একটা করে ঘর আমি ভ্যালু পেয়ে যাচ্ছি। এইবার আমি তো এরকম অনন্ত সময় ধরে এরকম অ্যাকুরেসি বাড়ানোর ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারবো না, মানে যত খুশি তত অ্যাকুরেট। হ্যাঁ, এরকম তো আমার পক্ষে বানানো মানে আমার পক্ষে মানে কারোর পক্ষে বানানো সম্ভব নয়। তাহলে আমাদের মানে ম্যাক্সিমাম অ্যাকুরেসি কখন পাবো না, আমাদের হাতে আমাদের ডিসপোজালে যে সবচেয়ে অ্যাকুরেটলি মেজার করতে পারে যে ইনস্ট্রুমেন্টটা আছে সেইটা দিয়ে মাপার ফলে যে রিডিংটা পেয়েছি সেটাই তাহলে এই এতগুলোর মধ্যে সবচেয়ে বেশি অ্যাকুরেট। আমি এইটা একটা তোমাদের ট্রু ভ্যালু বলে লিখলাম মানে এইটাই এটা শেষ, এটা ভাবার কোনো কারণ নেই, কারণ আমি এখানে 8 অবধি লিখেছি, তাহলে কত দূর লিখবো? পয়েন্টের পরে তো আমি তার মানে মানে এরকম চলতেই থাকবে, আমি আমি আরও লিখতে পারি, ধরো 8 9 বা 1007, মানে অ্যাব্রাপ্টলি যে কোনো ডিজিট বসিয়ে যেতে পারি। তার মানে অ্যাকুরেসি যত বাড়বে তত এইটা ধরা পড়বে যে হ্যাঁ মিলছে দেখো ট্রু ভ্যালুর সঙ্গে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিয়েছি যে এইটাই যদি ট্রু ভ্যালু হয় তাহলে আমরা এইটার পর আর এইগুলো কি আছে এইগুলো আর আমাদের যন্ত্রের লিমিটেশনের কারণে আর মাপতে পারলাম না, তাই তো? তাহলে তাই যদি হবে তাহলে আমাদের রিডিং এর অ্যাকুরেসি কিন্তু বেড়েছে, প্রথমে পয়েন্টের পরে একটা ঘরও মাপতে পারিনি, তারপরে এক ঘর করে বাড়িয়েছি। তাহলে এই যে জিনিসটা আমরা তার মানে লেস অ্যাকুরেট থেকে মোর অ্যাকুরেটের দিকে গেছি। কিন্তু প্রিসিশন কি? প্রিসিশন ব্যাপারটা একটু অন্যরকম। প্রিসিশন মানে ধরো তুমি 5টা রিডিং নিয়েছো, 5টা রিডিং ধরো 1.67, 1.66, 1.87, যত কাছাকাছি হবে ওয়ান তত প্রিসাইজ হবে। 1.65, 1.69, এই 5টা রিডিং নিয়েছো, এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার। দেখো এই 1.87 ভ্যালুটা বাকিগুলো সবগুলো পয়েন্টের ডেসিমাল প্লেসের পরের ডিজিটটা সব 6 আছে, কেবলমাত্র এইটাই নেই 0.8 হয়ে গেছে। তাহলে এই রিডিংটাই বাকি চারটের সঙ্গে ম্যাচ করছে না দেখতে পাচ্ছি। যদি এটাও তোমার তার মানে এই রিডিংটা তার মানে প্রিসাইজ হলো না, অর্থাৎ প্রিসিশন যেটা আজরাফুল বললে সেটা ঠিকই, অর্থাৎ রিডিংগুলোর ভ্যালুগুলো যতগুলো আমি রিডিং নেব সবগুলোরই ভ্যালু যদি যতটা ক্লোজ হবে তত আমি রিডিংগুলোকে প্রিসাইজ বলবো। তার মানে স্যার কিন্তু কোনো একটা ভ্যালু মানে কোনো একটা মেজারমেন্ট এর যে ভ্যালুটা পেলাম, তো সেই ভ্যালুটা মানে প্রিসিশনটা ঠিক কতটা সেইটার জন্য তো আমাকে অন্য অনেকগুলো ভ্যালুর রেফারেন্স লাগবে, মানে আমি তো তাদের সাপেক্ষে বলবো যে এটা প্রিসাইজড। কারণ এর থেকেও মানে এখানে যেটা সব থেকে বেশি প্রিসাইজ সেটা হচ্ছে যে 1.65, তো এর থেকেও কোনো প্রিসাইজড ভ্যালু আমি পেতে পারি, ফলে তো তখন এইটার মানে এটার প্রিসিশন ওর থেকে কম হয়ে যাবে। না, বুঝতে পারলাম না তোমার কথাটা। 1.65 কে কেন প্রিসাইজ বলছো? না, কারণ ওইটা ভ্যালুর সব থেকে মানে এইটার অ্যাকিউরেসি সব থেকে বেশি। কি করে বুঝলে? ও ট্রু ভ্যালুটা কত? দুটো decimal পর্যন্ত আছে। ট্রু ভ্যালু তো আমি কিছু বলিনি, এমনকি বলেন নি। 65, 66, 67, 69, আমি যদি 87.87কে বাদ দিই, 65, 67, 66 আর 69 এই চারটে যদি গড় করি মেন অ্যাভারেজ করি তাহলে কিন্তু 1.65 আসে না। তা ব্যাপার হচ্ছে যে যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে প্রিসিশন মানে কিন্তু দেখবো যে হাউ মাচ দ্য ভ্যালুজ আর ক্লোজ টু ইচ আদার, সেটা 1.87 কখনোই এই 1.65 এর ক্লোজ নয়, সেই ক্ষেত্রে জন্য আমরা এই রিডিংটাকে প্রিসাইজ বলছি না। মেবি এটাও কিন্তু সম্ভব যে 1.87 ভ্যালুটা হয়তো কারেক্ট ভ্যালু, তুমি ভুল করে মানে মানে আর কি ভুল করেই ঠিক করেছো 1.87, এই যে 5টা রিডিং নিয়েছো চারটেই ভুল হতে পারে, চারটে ভ্যালু এই ভ্যালুটা ভুল, মানে 1.87 যদি কারেক্ট ভ্যালু হয় তাহলে এইগুলো এই পার্টগুলো ভুল নেওয়া হয়েছে, এই পার্ট দুটোও ভুল নেওয়া হয়েছে, এটাই কারেক্ট। তাহলে এই ক্ষেত্রে এইটাই অ্যাকুরেট সবচেয়ে। তাহলে কিন্তু এই যে সেট অফ ডেটা, এই সেট অফ ডেটাটা প্রিসাইজ কিন্তু অ্যাকুরেট নয়।
অর্থাৎ প্রিসিশন থাকলেই যে অ্যাকিউরেসি থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। বা যদি আমি এই চারটে সেট অফ ডেটা 1 2 3 4 এই চারটে সেট অফ ডেটাকে দেখি, তাহলে সেটা প্রিসাইজ, সবগুলোই কাছাকাছি, বাট দ্যাট ইজ নট অ্যাকিউরেট। কারণ স্যার আমি তার মানে কি যেই যন্ত্রটা সব বেশি প্রিসাইজ সেই যন্ত্রটাতে বারবার মাপ নেওয়ার ফলে এরার যেটা হবে সেটা কি কম হবে সবসময়, মানে যে যন্ত্র যত বেশি প্রিসাইজ? না, প্রিসিশনের গুরুত্ব হচ্ছে সাধারণভাবে তুমি ধরো কোনো একটা রিডিং 10 বার মাপলে, সেই 10 বার মাপলে জেনারেলি তুমি 9 বার ভুল করবে, একবার ঠিক করবে, সেটা জেনারেলি অসম্ভব বলবো না, হতেই পারে, কিন্তু সম্ভাবনা খুব কম। সেই কারণে আমরা একাধিক রিডিং নেবার চেষ্টা করি, একাধিক শুধু নয়, প্রায় ধরো মানে বেশ, যেখানে যত বেশি সূক্ষ্মতা দরকার সেখানে তত বেশি সংখ্যক রিডিং নিই। এবং সেই ক্ষেত্রে যদি রিডিংগুলো পরস্পরের সঙ্গে খুব ক্লোজ হয়, আমরা দেখতে পাই যে ভাবতে পারি আর কি যে হ্যাঁ আমার রিডিং নেওয়াটা ঠিক হচ্ছে। কিন্তু ধরো একই কোয়ান্টিটি তুমি 5 বার 5 রকম মাপলে এবং একটা রিডিংয়ের সঙ্গে আরেকটা রিডিংয়ের কোনো মিল নেই, সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই এটা বিশ্বাস করবে যে তার মানে তোমার পদ্ধতিগতভাবে ত্রুটি হচ্ছে কোথাও, ভুল হচ্ছে কোথাও, মানে পাঠ নেওয়া, রিডিং নেওয়ার ক্ষেত্রে ইউ আর মেকিং সাম মিস্টেক, গ্রস মিস্টেক। আর স্যার কিন্তু একটা কথা ছিল, বলছি যে অর্ণব যেটা বললো, মানে কোন একটা যন্ত্র প্রিসাইজ, তো বিষয়টা হচ্ছে যে প্রিসিশনটা তো ভ্যালুর হয়, যন্ত্রের তো প্রিসিশন হয় না, তাহলে তো কোন একটা মানে মেশিনকে বা কোন একটা যে কোনো একটা আমি যন্ত্রকে মানে মেজারিং ইনস্ট্রুমেন্টকে তো আমি বলতে পারবো না যে সেটা প্রিসাইজড ইনস্ট্রুমেন্ট, বরঞ্চ অ্যাকিউরেসির ক্ষেত্রে সেটা বলা যেতে পারে, কিন্তু ঠিক প্রিসিশনের ক্ষেত্রে তো নয়। ঠিকই বলেছ। প্রিসিশনটা হচ্ছে মানে আমরা যারা অবজারভার, মানে যারা রিডিং নিচ্ছেন, তাদের নেওয়া পাঠের মানটার উপর নির্ভর করে প্রিসিশন। আর তবে হ্যাঁ, যদি ধরো এমন যন্ত্র হয়, ধরো খুব মানে লুজ, তোমাকে একটা স্ক্রু গেজ দিলাম, হ্যাঁ, ব্যাকল্যাশ তুমি হাতে করেও আটকাতে পারছো না, তাহলে সেই ক্ষেত্রে তুমি তো ধরো আমি এই যে ওই যে জগুলো এঁকেছি, ধরো এই যে স্ক্রু গেজের যে নাটটা, নাটের মধ্যে এই পজিশনে কেউ রাখতে পারে, মানে কেউ নয়, তুমি ধরো 5 বার রিডিং নিলে বা 4 বার রিডিং নিলে, এইখানে একবার রেখে রিডিং নিলে, এইখানে একবার নাটটা রেখে রিডিং নিলে, এখানে একবার নাটটা রেখে রিডিং নিলে, এখানে একবার নাটটা রেখে রিডিং নিলে, সেটা তোমার কিছু করার নেই, তোমার হাতে নেই সেটা। তাহলে সুতরাং এই ক্ষেত্রে তুমি না চাইলেও কিন্তু তোমার প্রিসিশন আসবে না যন্ত্রের মধ্যে, অর্থাৎ পরোক্ষভাবে এই যন্ত্রটাই তার মানে প্রিসিশনকে ব্যাহত করছে। সৌমিক, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে প্রিসিশনটা যন্ত্রের প্রপার্টি নয় ঠিকই, কিন্তু যন্ত্রের সমস্যার কারণে অনেক সময় প্রিসিশন নাও আসতে পারে রিডিং এর মধ্যে, সেটা সবসময় যে পাঠ নিচ্ছে তারই যে দোষ হবে তা নয়। স্যার বলছি যে প্রিসিশন জিনিসটা তখনই তো অ্যাপ্লিকেবল হবে যখন কোনো একটা রিডিং আমার অ্যাকিউরেসিটা আমার চাই। কেননা ধরুন আমি বলছি যে আমাকে একটা 1.1 মিলিমিটার একটা 1 সেন্টিমিটার একটা লাইন মাপতে হবে, তো আমি যদি এখানে একটা এমনি আমাদের সাধারণ স্কেলগুলো ব্যবহার করি, সেখানে কিন্তু 1.12 সেন্টিমিটারটা কিন্তু অতটা প্রাধান্য পাবে না, 1.1 সেন্টিমিটারটাই ততটা প্রাধান্য পাবে। তুমি তো তো সেখানে তো স্যার প্রিসিশন দরকার হচ্ছে না। তুমি তো সাধারণ স্কেলে 1.1 সেন্টিমিটারের চেয়ে বেশি অ্যাকুরেটলি মাপতে পারবেই না। তুমি ও ঠিক, বুঝতে পেরেছি। 1.1 সেন্টিমিটারটা ধরো তুমি একবার 1.1 মাপলে, একবার 1.2 মাপলে, একবার 1 মাপলে, 1.0 মাপলে, সেই ক্ষেত্রে বলতে পারো নট প্রিসাইজ। কিন্তু যদি 5 বার মেপে 1.1ই মাপো, তাহলে সেটা প্রিসাইজ। স্যার স্যার বলছি যে বলছিলাম যখন যে হ্যাঁ বেশ আশা করি বলুন। স্যার বলছিলাম যে প্রিসিশনের আপনি যে এক্সাম্পল গুলো দিলেন, ওর হ্যাঁ, মধ্যে আমি যদি অ্যাকচুয়াল বা ট্রু ভ্যালুটা বের করতে চাই, দিয়ে মানে আরো অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমি কি 1.87টা কি বাদ দিয়ে করতে পারি, তাহলে একটু স্যার অ্যাকুরেসি কি বাড়বে? না, যদি ট্রু ভ্যালুটা 1.67 এর কাছাকাছি হয়, মানে 1.65 বা 1, মানে এইগুলো, আমি তখন এই চারটেকে, এই যে চারটে ভ্যালু, এই চারটাকে তখন অ্যাভারেজ করব, এই চারটে
তোমার দেখবো যে তার মধ্যে এমনি খালি চোখে ইন্সপেকশনে বুঝতে পারা যাচ্ছে যে 1.87টা আমার অনেকটাই তফাৎ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে 1.87কে আমি এলিমিনেট করব, অসুবিধা নেই কিছু, বাদ দিয়ে দেবো। স্যার হুম আচ্ছা, আমার দুটো কোশ্চেন আছে। প্রথম জায়গা হচ্ছে যে আমি ধরুন এমন কোন একটা যন্ত্র আবিষ্কার করে ফেললাম যে যন্ত্রটা দশমিকের পরে 8 ঘর পর্যন্ত মেপে নিতে পারে, বেশ। তাহলে তাহলে আপনি যে প্রথম যে ট্রু ভ্যালুটা লিখেছেন 1.2345678, এরপরে তাহলে আমি 8 এর পরে একটা ডিজিট পাবো। 8 ঘর পয়েন্টের পরে 8 ঘরই তো এখানে, হ্যাঁ আর একটা ঠিক পাবে। আমি আর একটা ডিজিট পাবো। হুম তাহলে স্যার যদি দেখা গেলো সেটা হয়ে গেলো 7, হুম তাহলে কি তাহলে তো সেইটা মানে ট্রু ভ্যালুকে স্বীকার করলো না। না স্যার, মানে না না একটা কথা বলবো, তাহলে সেটা ট্রু না ভ্যালু কি করে করলো? তুই যে ভ্যালুটা বার করেছিস তার 7 দশমিক স্থান পর্যন্ত মানে 7 ডেসিমাল পজিশন পর্যন্ত তো সেটা ট্রু ভ্যালুর সাথে ম্যাচ করেছে, কিন্তু ট্রু ভ্যালুটা তোকে কোনোভাবেই ওই 8 পজিশনে যে বসে রয়েছে তার কোনো রকম তোকে ইনফরমেশন দিতে পারছে না, ফলে তো সে ভুল না ঠিক সেটা তুই কখনো তাকে মেজার করতে বলতে পারবি না। স্যার আমার 8 এর মানে 6 7 8 7 বেরোলো, তাহলে যে ট্রু ভ্যালুটা সেটা নিশ্চয়ই 7 9 দেওয়া উচিত ছিল, কারণ তারপরে আমার 7 বেরিয়েছে, রাউন্ড অফ করলে ওখানে 9 দাঁড়ায়। না, রিডিং কোনোদিন রাউন্ড অফ হয় না, এটা এই জায়গাটা বলি। হোয়াট ইউ রিড ইজ রিডিং, ঠিক আছে? রিডিং তোমরা যখন এক্সপেরিমেন্ট করবে, রিডিং কোনোদিন রাউন্ড অফ হবে না। রাউন্ড অফ হবে না কেন? রাউন্ড অফ করতে গেলে তোমার রাউন্ড অফ যাতে না করতে হয় সেই জন্যই তো তুমি অ্যাকিউরেসি বেশি বিশিষ্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করছো। তুমি ধরো আমি যদি এইখানে এই আমাদের যে সেন্টিমিটার স্কেল, এই ধরো 0 সেন্টিমিটার দাগ, এটা 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, এই 3 মিলিমিটার অবধিই দেখাই, এটা 1 2 3, এটা মিলিমিটার এই ভ্যালুগুলো। তুমি একটা লেন্থ মাপছো, এই 0-র সঙ্গে 0-কে মিলিয়েছো, এইটা এইখানে শেষ। এই লেন্থটা তোমার ভাষায় 2 মিলিমিটার, আর একটা লেন্থ মাপছো সেটা এইখানে শেষ, সেই লেন্থটাও তোমার ভাষায় 2 মিলিমিটার। দেয়ার ইজ নো এরিয়া ফর আই অ্যাপ্রক্সিমেশন। তুমি তো ওই যে বলছো এইটা ধরো কথার কথা বলছি, এটা হয়তো আমাদের ভাষাতে 2.3 মিলিমিটার হওয়া উচিত, আর পরেরটা হয়তো 2.8 মিলিমিটার হওয়া উচিত, কিন্তু এই 0.3 বা 0.8 এই জিনিসটা তো আই অ্যাপ্রক্সিমেশন। আমরা আই অ্যাপ্রক্সিমেশন করব না বলেই আরো অ্যাকুরেট যন্ত্র ব্যবহার করছি। স্যার 2 নম্বর কোশ্চেনটা আর হচ্ছে যে দ্বিতীয় কথা বলছি, আপনি- রাউন্ড অফ ব্যাপারটা, রাউন্ড অফ জিনিসটা কি সেটা একটু আলোচনা করে নিই এই পরিপ্রেক্ষিতে। সেটা হচ্ছে যখন ধরো আমার এরকম আমি 1.234 আমাদের যে ওই স্ক্রুগেজ যন্ত্র, সেই স্ক্রুগেজ যন্ত্র লিস্ট কাউন্ট কত ছিল? 0.001 সেন্টিমিটার। আমাদের স্ক্রুগেজ যন্ত্র দিয়ে আমরা তার মানে এই রিডিংটা পেতাম, এই রিডিংটা পেয়েছি। এইবার দেখা গেল তুমি এইটার সঙ্গে হয়তো কিছু একটা মাল্টিপ্লাই করছো, মানে তোমার ওয়ার্কিং ফর্মুলায় কোনো একটা বা এটাকে স্কোয়ার করতে হচ্ছে। ধরো এটা হচ্ছে একটা রেডিয়াস, সেই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার বার করবে, এটাকে স্কোয়ার করছো। তাহলে 1.234 স্কোয়ার করলে তুমি যে নাম্বারটা পাবে সেইটা তার মানে পয়েন্টের পরে 6টা ডিজিট হয়ে যাবে। তাহলে 6টা ডিজিট যখন হয়ে যাবে, তাহলে আমি কি 6টা ডিজিট ক্যারি করব? উত্তরটা হচ্ছে না, তখন আমরা রাউন্ড অফ করব। অর্থাৎ আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করছি তাতে কিন্তু ওই 6টা ডিজিটের অ্যাকুরেসি কোথাও পাওয়ার মতো নয়। তাহলে আমরা যদি প্রথম থেকে ডেসিমেলের পরে 3 ঘর করে নিয়ে থাকি, তাহলে আমরাও কিন্তু ওখানে তখন রাউন্ড অফ করব। তখন ওখানে যে রাউন্ড অফ করার যে প্রিন্সিপাল, অর্থাৎ অ্যাপ্রক্সিমেশনের যে প্রিন্সিপাল, অর্থাৎ এইখানে ধরো 4-এর পরে যদি 7 থাকে, কথার কথা বলছি, মানে আমার গুণ করে মানে স্কোয়ার করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটায় 4-এর পরে বা 3 ঘরের পরে যদি ধরো 6 কিংবা 7 কিংবা 8 কিংবা 9 থাকে, তাহলে আমরা ওই অ্যাপ্রক্সিমেশন নিয়ম অনুযায়ী সেটাকে 1 ঘর বাড়িয়ে নেব, অর্থাৎ একটা সংখ্যা বাড়িয়ে নেব, সেখানে আমাদের রাউন্ড অফ চলবে। কিন্তু যখন আমরা রিডিং নেব, যা পাবো
তাই লিখব। অর্থাৎ এইখানে কিন্তু এইটাকে কোনোভাবেই আমরা এইটা যেহেতু 3 এর কাছাকাছি, আমরা কিন্তু এই দ্বিতীয় রিডিংটাকে 3 নেব না, বা এই প্রথম রিডিংটাকে 2 নেব না, মানে মানে অর্থাৎ মানে আমাদের এই যন্ত্রে 2 বা মানে এই রিডিংটাও 2 নেব, মানে প্রথম উপরের লাইনটার লেন্থটাও 2 নেব, দ্বিতীয় লাইনের লেন্থটাও 2 নেব, মানে 2.3 বা 2.8 তো নিতে পারছি না এই যন্ত্রে, কিন্তু এই দ্বিতীয় লাইনটা যেহেতু 3 এর কাছাকাছি, একে কিন্তু 3 লেখা যাবে না। সেই জন্যেই আমরা যখন স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গেজ পড়েছিলাম বা দেখেছিলাম, তখন তোমাদের এটা বারবার বলেছিলাম যে ভার্নিয়ারের জিরোটা যে দাগটাকে পেরিয়ে এসছে মেন স্কেলের, সেই দাগটা হচ্ছে মেন স্কেল রিডিং। তাহলে মাথায় থাকুক এটা, যে মেন স্কেলের যে দাগটাকে ক্রস করে এসছে, মানে তার মানে এইখানে মেন স্কেলের দাগ কোনটা, এই 2টা, তাহলে এই লাইনটাও মেন স্কেলের 2 দাগটাকে পেরিয়ে এসছে, এই লাইনটাও মেন স্কেলের 2 নম্বর দাগটাকে পেরিয়ে এসছে। তাহলে ইন বোথ কেসেস দ্য রিডিং শুড বি 2। এখানে তো ভার্নিয়ারের প্রশ্ন নেই, এখানে ভার্নিয়ার আঁকিনি, তাহলে ভার্নিয়ার থাকলে অন্য ব্যাপার হতো, কিন্তু জাস্ট মেন স্কেল রিডিং হিসেবে যদি ভাবি, দুটো রিডিং হবে 2 মিলিমিটার। তার মানে স্যার ওই রিডিং এর ক্ষেত্রে কোনোভাবেই অ্যাপ্রক্সিমেশনের কোনো জায়গা নেই। না, রিডিং নেবার ক্ষেত্রে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই। তুমি তারপরে যখন অঙ্কের ভ্যালুগুলো বসাবে, তুমি অ্যাপ্রক্সিমেশন করবে না, তুমি আরো অ্যাকুরেসিতে যাবে বলেই তো তুমি আরো সূক্ষ্ম যন্ত্র ব্যবহার করছো। তুমি ধরো স্ক্রু গেজে 1.234 সেন্টিমিটার মেপে যদি 1.23 অবধি রাখো, তাহলে হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ইউজিং স্ক্রু গেজ? তাই নয়? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। বুঝেছি। হ্যাঁ স্যার, কিন্তু আচ্ছা, স্যার যখন বলছি ওই এইগুলোকে নিয়ে আমি ক্যালকুলেশনে যাব, তখন কিন্তু আমার যদি স্কোয়ার করতে হয়, তখন তো আরো ডিজিট বেড়ে যাবে। তাহলে কি আমি তখন তখন রাউন্ড অফ করবো? হ্যাঁ, তখন রাউন্ড অফ করবো, বলছি তো ক্যালকুলেশনের সময় আমরা রাউন্ড অফ করবো। ঠিক আছে? ভ্যালুগুলো লিখেছেন প্রিসিশন বোঝানোর জন্য, যে 1.67, 1.66, 1.87, 1.65 আর 1.69। হ্যাঁ, এবার আমরা দেখলাম যে 1.87টা বাকিগুলোর থেকে ক্লোজ নয়। না এবার আমি ধরে নিলাম যে অতটা বাইরে যাচ্ছে না কোনো ভ্যালু, 1.69 এর থেকে 5 বেশি কিছু একটা ধরে নিলাম, যেটা হচ্ছে 1.74। হ্যাঁ, আর এদের মধ্যে সবচেয়ে কম রিডিং হচ্ছে 1.66, হ্যাঁ, এটার থেকে 5 কমিয়ে দিলাম 1.61। হ্যাঁ, তাহলে স্যার আপনি কি বলবেন যে এদের মধ্যে 1.61 সব আর থেকে কম রিডিং 1.7? এদের মধ্যে সব থেকে কম রিডিং 1.65, একবার ঠিক করতে। 66 নয় 1.65। হ্যাঁ, তাহলে আমি 1.6 নিয়ে নিলাম, আর ওদিকে 1.74, এই দুটো সব থেকে মানে একটা সবচেয়ে কম, একটা সবচেয়ে বেশি। তাহলে আমি যখন ফাইনালি আমার একটা মিন বা অ্যাভারেজ নিয়ে কাজগুলো করব, তখন কি এই দুটো পার্শিয়াল ভ্যালুকে ছেড়ে দেবো, না এই দুটোকে নিয়ে নেবো? মানে ক্লোজনেস তো ডিফাইন করা যাচ্ছে না, যে না, আমি কতটা ক্লোজ হলে তাহলে জিনিসগুলোকে রাখবো, তাহলে কতটা close না হলে ছেড়ে দেবো। তাহলে তোমার সেট অফ রিডিংসটা প্রিসাইজ হয়নি। তুমি একই জিনিস 5 বার মাপবে, একবার ভুল হতে পারে, কিন্তু 5 বার 5 রকম ভ্যালু পাচ্ছ, মানে তোমাকে আবার রিডিং নেওয়ার পদ্ধতিটা শিখতে হবে, বা আবার ফ্রেশ করে রিডিং নিতে হবে। দেয়ার আর সাম এরার্স যেটা তোমার অজান্তেই তোমার রিডিং এর মধ্যে চলে আসছে। সো ইয়োর রিডিংস আর ডিফারেন্ট ইন ডিফারেন্ট কেসেস। মানে তুমি বলতে চাইছো এমন একটা কেস যেখানে 5টা রিডিং এর কোনোটাই কারোর মানে মানে কাছাকাছি নয় আর কি, মানে কেউ কারোর সঙ্গে মানে প্রিসাইজ হলো না সেই রিডিংটা। কারণ প্রিসাইজ, যেখানে প্রিসাইজ হবে না সেখানে কিন্তু সেই রিডিং এর না উপর স্যার, আমি বলছি যে যেই চারটেকে আমি এই জায়গায় রেখেছি, ক্যালকুলেট করছেন না, ওই চারটে আমি রেখেছি, হ্যাঁ, কেবলমাত্র দুটো অ্যাড করেছি, একটা হচ্ছে 1.6 আর একটা হচ্ছে 1.74। হ্যাঁ, ওই দুটোকে মানে তুমি আরো সরাচ্ছ, তার মানে তো প্রিসিশন অনেক তো ভ্যারি করে গেল। তুমি 5টা রিডিং এর মধ্যে যদি 3টেই অনেক তফাতে চলে যায়, তাহলে তাহলে তোমার আর মানে তুমি তার মানে 1.65টাকে যদি 61 করো, আর 1.69টাকে যদি 1.74 করো, তাহলে তার মানে তোমার এই গোটা সেটটার প্রিসাইজ রইল কি? প্রিসিশন কাকে বলে? যখন আমি ধরো 10টা রিডিং নেবো, 10টা রিডিং এর মধ্যে 9টাই দেখবো হ্যাঁ দে আর ক্লোজ টু ইচ আদার, বা 10টাই দেখবো ক্লোজ টু ইচ আদার, তখন বলবো সেই সেটটা প্রিসাইজ। তুমি তো যে এক্সাম্পলটা নিচ্ছ সেখানে তো প্রিসিশনের প্রিন্সিপালটাই তো ভায়োলেটেড হয়ে যাচ্ছে।
হ্যাঁ স্যার, বুঝেছি। সেই জন্যই তো বললাম সেই রকম ক্ষেত্রে আরেকবার আমাকে রিডিং নিতে হবে। আচ্ছা, উম, আর স্যার আমি একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, মানে এইটা আর কি ওই লেখবার জন্য যে অ্যাকিউরেসি আর প্রিসিশনের মধ্যে যদি কোনো সময় আমাদের ডিফারেন্স লিখতে বলে, তাহলে কি আমি এটা লিখতে পারবো যে অ্যাকিউরেসি ইজ আ প্রপার্টি অফ দ্য ইনস্ট্রুমেন্ট, আই মিন মেজারিং ইনস্ট্রুমেন্ট, আর প্রিসিশনের ক্ষেত্রে লিখলাম যে ইটস নট আ কি বল প্রপার্টি অফ দ্য ইনস্ট্রুমেন্ট বাট ইট ডিপেন্ডস অন দ্য অ্যাকিউরেসি অফ দ্য ইনস্ট্রুমেন্ট। না, ডিপেন্ডস আপন দ্য অ্যাকুরেসি অফ দ্য ইনস্ট্রুমেন্ট কি করে হবে? এই যে তুমি স্ক্রু গেজ নিয়েছো, স্ক্রু গেজের অ্যাকুরেসি হচ্ছে 0.001 মিলিমিটার, মানে লিস্ট কাউন্টটাই তো তার অ্যাকুরেসি। তাহলে এই যে ব্যাকল্যাশটা তৈরি হচ্ছে, এটা কোন অ্যাকুরেসি দিয়ে তুমি মাপবে? প্রিসিশনটা হ্যাম্পার্ড হবে তো এইটার কারণে। বুঝেছি, হবে না এটা তাহলে। না, স্যার বেলন ওয়াটার ইংলিশটা কি হয়? কি ওয়ার্ড? বেলন মানে সিলিন্ডার, ও আচ্ছা। মানে যেটাকে চোং বলে, আর একটা বাংলা শব্দ হচ্ছে চোং। আচ্ছা, এরার নিয়ে নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রপোর্শনাল এরার। প্রপোর্শনাল এরার ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা একটুখানি ক্যালকুলাসের সাহায্য নেব। খুব মানে জটিল কিছু না, তোমরা ক্যালকুলাস 11-এ শিখবে, কিন্তু এখনও ওই জায়গাটা শেখোনি বলে আমরা আপাতত ওই জায়গাটা হয় বলে ধরে নিয়ে কাজটা এগোবো। ধরা যাক একটা কোয়ান্টিটি, ধরা যাক এক্স is proportional to y to the power a z to the power b এই, যেখানে x হচ্ছে একটা কোয়ান্টিটি, y হচ্ছে একটা কোয়ান্টিটি, z হচ্ছে একটা কোয়ান্টিটি। উদাহরণ হিসেবে ভাবতে পারি কি না, যেমন ধরো এই আজরাফুল যেটা বললে সিলিন্ডার, এইটা ধরো আর, এইটা ধরো এইচ, তাহলে ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার এইচ, যেখানে পাইটা কনস্ট্যান্ট। তাহলে এখানে আর এর পাওয়ার হচ্ছে 2, এইচ এর পাওয়ার হচ্ছে 1, সেরকমই একটা রিলেশন, আমি আরবিট্রারি রিলেশন নিয়েছি। তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি, যেখানে কে হচ্ছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। এইবার যদি এই রিলেশনটা বোথ সাইড লগ নিই, তাহলে লগ এক্স যে কোনো বেস নিতে পারো, অসুবিধা নেই, লগ কে প্লাস এ লগ ওয়াই প্লাস বি লগ জেড, এটা হবে লগারিদম। জানো তোমরা, মানে অ্যাকচুয়ালি আমি একটা স্টেপ জ্যাম করেছি, মানে লগ অফ কে ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি, এটা আগে লেখা উচিত ছিল, টেকিং লগ অন বোথ সাইডস, এবং লগ এক্স ওয়াই জেড হচ্ছে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড, অর্থাৎ প্রোডাক্ট ফর্মে থাকলে সেটা প্লাস দিয়ে লেখা যায় এবং পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে। এই নিয়মগুলো তোমরা জানো লগে। এবার ডিফারেন্সিয়েশনের যে নিয়ম, সেই ডিফারেন্সিয়েশনের নিয়মে লগ এক্স ফাংশনের যদি ডেরিভেটিভ করা হয় এইভাবে, সেটাকে লেখা হয় ডিডিএক্স, এইটা করলে ভ্যালু বেরোয় 1/x। আর ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখলে ডি, স্যার, হ্যাঁ বলো, স্যার লন এস বলো না, লগ এক্স কে কি কি বলে? লন এলএন এক্স, এলএন এলএন এলএন, হ্যাঁ লন। এলএন মানে লন, এটা কোথায় শিখলে? উল্টো পাল্টো বলছিস বিক্রম। না স্যার, মানে লগ তো এলওজি বলে না, তাই আমি একে ভাবতাম মনে হয় এটাকে লন বলে আর কি। এলএন হচ্ছে ওর বেসটা ই থাকে। লগারিদম ন্যাচারালিস,
লগ বেস ই কে ln দিয়ে লেখা হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। যেরকম এসআই সিস্টেম কি বলবে, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস আমরা ইংরেজিতে লিখি, তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেম যদি হয় তাহলে আইএস কেন নয়, এসআই কেন? এটা যেমন সিস্টেম না তো তার কারণ ওটা একটা ফ্রান্স শব্দ থেকে এসছে, ফরাসি শব্দ থেকে এসছে, সিস্টেমে ইন্টারন্যাশনালে দেই ইউনিট। এরম টাইপের কিছু একটা আছে। হ্যাঁ স্যার। স্যার এরকম টাইপের না স্যার, এইটা আছে। তো যাই হোক, তা এইটা লন টন কিছু নয়, হ্যাঁ, লগারিদম ন্যাচারালিস সেইখান থেকে লগ এলেন। আচ্ছা, লগ কে এ লগ ওয়াই প্লাস বি লগ জেড। এইবার এই জিনিসটা দেখো, আমি যদি ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখি তাহলে এটাকে এই ফরম্যাটে লেখা, এটা হয়, এটা যারা ক্যালকুলাস এখনো শেখেনি শিখবে তারা আপাতত এটুকু মেনে নাও আমার উপর ভরসা করে যে এটা হয়। মানে লগারিদম ফাংশনের ডিফারেন্সিয়াল ফরম্যাট হচ্ছে এই 1/x, মানে 1 বাই দ্য ফাংশন, তা 1 বাই দ্য ভেরিয়েবল, 1 বাই দ্য ফাংশন ভুল বললাম, 1 বাই দ্য ভেরিয়েবল। তাহলে এই দিকটা কি লিখবো, এই দিকটা লিখবো তাহলে dx বাই এক্স। আচ্ছা, কে তো কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হয়ে যায়, তাহলে এই পার্টটা 0। এ কনস্ট্যান্ট বাইরে রইল ইন্টু ডি ওয়াই বাই ওয়াই প্লাস বি বাইরে রইল ডি জেড বাই জেড। তার মানে আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে ডিএক্স ইন্টু ডিএক্স বাই এক্স ইকুয়াল টু এ ডিওয়াই বাই ওয়াই প্লাস বি ডিজেড বাই জেড, এই জিনিসটা দাঁড়াচ্ছে। তো এবার আমরা একটা রিয়েল এক্সাম্পল নিয়ে এর সঙ্গে ট্যালি করাই, তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে এক্সাম্পলটা নিয়েছিলাম ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, তাহলে এইটা থেকে ডাইরেক্ট লিখি ডিভি বাই ভি ইকুয়াল টু টু, বুঝতে না পারলে কিন্তু আমার প্রশ্ন করবে, ডি আর বাই আর প্লাস ডি এইচ বাই এইচ। যদি বুঝতে না পেরে থাকো প্রশ্ন করবে। দেখো এটা ছিল পাওয়ার, পাওয়ারটা সামনে এসছে, আমার এখানে 2 এর পাওয়ার মানে আর এর পাওয়ার 2, তাই 2টাকে সামনে বসিয়েছি। আছে প্রশ্ন? এই ডি আরটা হচ্ছে লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, আর তেমনি লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইন হুইচ আর ইজ মেজার্ড। আর মাপা হচ্ছে যে যন্ত্র দিয়ে, সেই যন্ত্রের লিস্ট কাউন্ট হচ্ছে ডিআর, তেমনি করে ডিএইচ মানে হচ্ছে পসিবল এরারটা না, মানে এরার কেন হবে, লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তুমি যদি রেডিয়াসটা এর স্ক্রু গেজে মাপো তাহলে ডিআর এর ভ্যালু হবে 0.001 সেন্টিমিটার। মানে স্যার আমি বলছিলাম যে যদি আমি আমাদের এমনি স্কেল দিয়ে মাপি, যেটা থেকে 1.1 মানে একটা ঘর পর্যন্ত মাপা যায়, হ্যাঁ, তার মানে তাহলে সেখানে সেই 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। হ্যাঁ প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার, প্লাস মাইনাসটা আসছে কোথা থেকে? তুমি তোমার স্কেলে যদি মাপো, তোমার স্কেলে তো 1 মিলিমিটারের চেয়ে অ্যাকুরেসিতে মাপা যায় না, না স্যার। তাহলে এই ক্ষেত্রে লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইন হুইচ আর ইজ মেজার তোমার এখানে হবে তার মানে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। এই ডিএইচ ও তাই, ইন হুইচ এইচ ইজ মেজার্ড, এইচ ইজ মেজার্ড। আর আরটা কি, আরটা হচ্ছে অ্যাকচুয়াল রিডিং যেটা তুমি অবটেইন করেছো, আর এন্ড এইচ এই দুটোই হচ্ছে অ্যাকচুয়াল রিডিংস। তো যেটা বলার সেটা হচ্ছে 1 নম্বর কথা যেটা বলবো সেটা হচ্ছে, দেখো যে ভেরিয়েবলটার পাওয়ার মোর দ্যান 1 সেই ভেরিয়েবলটা
মানে সেই ভেরিয়েবলটার যে পাওয়ারটা সেটা সামনে ফ্যাক্টরটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে যে এরারটাই হোক না কেন সেই এরারটা তার মানে এখানে 2 আছে বলে এটা টোয়াইস হয়ে যাচ্ছে। যদি 3 থাকতো, তুমি যদি একটা করতে মানে একটা কিউবের যদি ভলিউম বার করতে ভি ইকুয়াল টু এল কিউব, তাহলে সেখানে তুমি যদি এখানে কিউবের ক্ষেত্রে ভলিউম যদি তুমি ডিটারমাইন করতে, তাহলে ভি ইকুয়াল টু এল কিউব হতো। তাহলে মানে ডিভি বাই ভি সেটা ইকুয়াল টু 3 ডিএল বাই এল এরকম আসতো, অর্থাৎ এখানে ফ্যাক্টরটা 3 আসতো। অর্থাৎ বলতে চাইছি যে ভেরিয়েবলটার পাওয়ার যত বেশি হবে সেই ভেরিয়েবলটার ক্ষেত্রে এরারটা তত বেশি হবে, বিকজ দ্যাট ফ্যাক্টর ইজ বিং মাল্টিপ্লাইড। সেই ফ্যাক্টরটা পাওয়ারটা দেখো এখানে গুণ হয়ে যাচ্ছে। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, কোনো ফর্মুলার মধ্যে যে ভেরিয়েবলটার পাওয়ার যত বেশি থাকবে সেই ভেরিয়েবলটাকে রিডিং নেবার সময় আমাকে তত বেশি অ্যাকুরেসি দিয়ে মাপতে হবে। অর্থাৎ এইচটা যদি আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপি তবু চলবে, কারণ 0.01 সেন্টিমিটার হচ্ছে লিস্ট কাউন্ট, কিন্তু আরটাকে আমাকে স্ক্রু গেজে মাপতে হবে, অর্থাৎ সেখানে 0.001 হচ্ছে আমার কি বলে লিস্ট কাউন্ট। তাহলে ধরা যাক আমি একটা এক্স্যাক্ট রিডিং নিয়ে ব্যাপারটাকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে ধরো ডিআর তুমি স্ক্রু গেজে মেপেছ, ডিআর তাহলে তোমার 0.001 সেন্টিমিটার, আর ডিএইচ হচ্ছে 0.01 সেন্টিমিটার। এটা স্ক্রু গেজে মাপা আর এটা স্লাইড ক্যালিপার্সে মাপা। স্যার বলছি যে আমি ওই ডিএইচ টা এটাও তো আমি স্ক্রু গেজে মাপতে পারতাম, তাহলে আমি আরো অ্যাকিউরেট পেতাম। প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই সেটা দেখি আজকে যদি সময় পেয়ে আলোচনা করবো, মনে হয় সময় পাবো না, না হলে তোমার পরের দিন আলোচনা করব কেন প্রয়োজন নেই। কোনটা বললেন প্রয়োজন নেই? ও বলছে এইটাকে স্লাইড ক্যালিপার্সে না মেপে যদি স্ক্রু গেজে মাপতুম তাহলে স্যার আরও অ্যাকুরেট পেতাম। তাহলে দুটোই স্ক্রু গেজে মাপলে অসুবিধে কী ছিল? প্রথম কথা হচ্ছে স্ক্রু গেজের মুখের গ্যাপটার ফাঁকটা অনেক ছোট, সেখানে তুমি খুব ছোট জিনিস ছাড়া মাপতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে তুলনামূলকভাবে একটু বড় জিনিস মাপা যায়, এবং এর লেন্থও যদি বড় হয় এর তুলনায়, সুতরাং আমরা এখানে স্লাইড ক্যালিপার্স ছাড়া অন্য জিনিস ইউজ করতে পারবো না। আর তাছাড়া স্যার যখন আমি আরটা মেজার করব স্ক্রু গেজে দিয়ে, মানে ওই হ্যাঁ রেডিয়াসটা, তো তখন দেখুন প্রথমে তো আমার ডায়ামিটারটা বেরোবে, তারপরে সেইটাকে আমাকে হাফ করতে হবে, মানে আমার এর একটা আরো মানে এর একটা চান্সটা আরো বাড়ছে কিনা? না, বাড়ছে না। না স্যার, প্রথমে তো আমি ডায়ামিটারটা পাবো, মানে আমি প্রথমে ধরুন মানে আমি যখন স্লাইড ক্যালিপার দিই বেশ 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 এই বেশ বেশ বলে দিই পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। আপত্তি নেই? আপত্তি না। আছে না নেই? ডিটা ডায়ামিটার। না ঠিক আছে। তাহলে এবার যদি লগ নাও, লগ ভি ইকুয়াল টু লগ পাই বাই 4 প্লাস 2 লগ ডি প্লাস লগ এইচ। আপত্তি নেই? তাহলে ডিবি বাই ভি ইকুয়াল টু 0 প্লাস 2 ডি ডি বাই ডি প্লাস ডি এইচ বাই এইচ। আর কিছু বলবে সৌমিক? মিলল? ও তার মানে আমাকে রেডিয়াসটা বার করার দরকার। প্রয়োজন নেই বললাম তো। আচ্ছা, কি যেন বলছিলাম, হ্যাঁ এইবার ধরো তুমি আর এর ভ্যালু পেয়েছো কত বলবো 2.157 সেন্টিমিটার। স্যার বলছি যে পয়েন্ট গুলো বোঝা যাচ্ছে না, মানে একটুখানি বড়। এবার আর এইচ হচ্ছে ধরো পেয়েছো 5.73 সেন্টিমিটার। এই দুটো ভ্যালু তুমি পেয়েছো। এইবার এর জন্যে যদি আমার এরার হিসেব করতে হয় তাহলে আমি প্রপোর্শনাল এরার হিসেব করবো। তাহলে ডিবি বাই ভি ইকুয়াল টু তাহলে 2 ইন্টু 0.001 বাই 2.157 প্লাস
এইচ এর বেলায় 0.01 বাই 5.73। এটা কেউ একজন করে আমায় একটু উদ্ধার করে দাও, কত হচ্ছে গণক যন্ত্রের সাহায্যে। এই পার্টটা কত হচ্ছে? 2/2157 করো না ডাইরেক্ট, এটাও 3 ঘর সরাবো, এটাও 3 ঘর সরাবো। 4.636 into 10 to the power minus 04। এইটা হ্যাঁ 4.636 into 10 to the power minus 4। 4, আর এই পার্টটা 1/573। Done, sir। 1/573 কত? স্যার এটা আসছে 0.0573। 0.0573। না স্যার এক মিনিট এক দুই, মিনিট তিন, স্যার চার। 0.018 এরকম আছে। বলো 0.0018 তারপর অনেক বড় আছে। 0.0018 এইটা আসছে। না স্যার এটা অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1.745 into 10 to the power minus 3। আমি আপনি প্রথমে কোন- ভুল করে ফেলেছিলাম ভুল করে স্যার 1.7। হ্যাঁ ঠিক আছে। এটা তো হ্যাঁ কেন স্যার কেন করলাম? ওই স্যার, উপরে power 10 to the power minus 4 টাকা রাখবা। হ্যাঁ আমার যোগ করতে সুবিধা হবে, তাহলে 4.636 এর সঙ্গে এটা অ্যাড করে দাও। কত হয়? 21 না 22 22.0 22.088 into 10 to the power minus 3। 88 না 36? এদিকে 88 এখানে আর কিছু ছিল নাকি? খানিক মানে হ্যাঁ ছিল, মোটামুটি ছিল। সেটা সেগুলো তো আমায় বলনি। আমার এই হিসাব স্যার অনুযায়ী এইখানে স্যার ওখানে দুটো দশমিকের পর দুটো ছিল, আমি তাই দুটোই বললাম। তাহলে এখানে পার্সেন্টেজ এটার যদি বার করতে হয় আমায়, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করব, তাহলে 22.036 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 0.22% আমার এরার, পার্সেন্টেজ এরার। এবার দেখো সৌমিক যেটা বললে সেটা তোমায় আরেকবার বুঝিয়ে দিই। দেখো এইখানে 4.636 আর 17.4, এইখানে খুব একটা তফাৎ বুঝতে পারা যাচ্ছে না, কারণ এইখানে 5.73টা খুব বেশি নয়। এইখানে যদি আমি স্ক্রুগেজ দিয়ে মাপতাম, প্রথম কথা হচ্ছে 5.73 স্ক্রুগেজ দিয়ে মাপতে পারবো কি না গ্যারেন্টি নেই। 2 নম্বর কথা হচ্ছে এখানে 0.001 হতো, এটা 5.73টা ধরো আরও বেশি লেন্থের ক্ষেত্রে, তখন এই ভ্যালুটা দেখা গেল এর তুলনায় কম্পেয়ারেবল হলো না, অর্থাৎ এই ভ্যালুটা আরেক ঘর ছোট হয়ে গেল। তখন আমার এইটা মানে অর্থাৎ সেই হাতির সঙ্গে পিঁপড়ের ওজন যোগ করা যা না যোগ করাও তাই, সেইরকম একটা ফ্যাক্টরে দাঁড়াবে, সেই জন্য আমাদের দরকার পড়বে না। আর আরেকটা কথা বলি, বলে শেষ করি ক্লাস, সেটা হচ্ছে এইখানে কি দরকার পড়বে না বললেন, আবার বলবেন। ও বললো যে সাইড ক্যালিপার্স ইউজ যদি করি, এই সাইড ক্যালিপার্সের বদলে যদি স্ক্রু গেজ ইউজ করি তো এই হাইটটা মাপার ক্ষেত্রে, তাহলে তো এখানে লিস্ট কাউন্টটা হতো 0.001 আর এইখানে 5.73 আর একটা ডিজিট থাকতো। সেই ক্ষেত্রে এইটা ওটা 10 to 0 করে দিত না, 10 to 0 হতো না। ব্যাপার হচ্ছে এই সেক্ষেত্রে এইটা এই 17.4 into 10 to the minus 4 এর জায়গায় 1.74 হয়ে যেত আর কি। আর অনেক বড় হয়ে যেত মান। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে 4.636 into 10 to the minus 4 তার থেকে ছোট হতো, কিন্তু যদি এই রিডিংটা আরও বড় হতো 5.73 জায়গায় আমি স্লাইড ক্যালিপার্সে ধরো 10 সেন্টিমিটার লম্বা একটা এরও তো মাপতে পারি, মানে এটা সিলিন্ডারের লেন্থ মাপতে পারি, হাইট মাপতে পারি। তাহলে এখানে 10-এর কাছাকাছি যখন রিডিং আসবে তখন এই রিডিংটা তার মানে তলায় যখন ডিনোমিনেটরটা যখন আরও বেড়ে যাবে, তাহলে এই যে ভ্যালুটা এটা এর সঙ্গে যোগ করার উপযোগী আর থাকবে না, হ্যাঁ মানে ওটা স্যার 10 to the power minus 5 হয়ে যাবে সেই। 10 to the power minus 5 হয়ে যাবে। সেই জন্য একই অর্ডারের রাখার জন্য এই কাজটি করেছি।
বা ধরো এই যেমন এই ফর্মুলাটা এখানে 3 দিয়ে গুণ আছে, তাহলে এখানে যদি এইখানে 2 এর জায়গায় যদি 3 ফ্যাক্টর গুণ হতো তাহলে এই এরারটা আরও বেড়ে যেত। তাহলে সেই তুলনায় যেটা কোনো কিছু দিয়ে গুণ নেই সেই ফ্যাক্টরটা আমার অত অ্যাকুরেটলি না মাপলেও চলবে। আর লাস্ট যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে এরারের ক্ষেত্রে সবসময় কিন্তু এইখানে এই যে দেখছো প্লাস এসছে ফর্মুলায়, এটা যদি ধরো আমার একটা যদি এরকম ফর্মুলা থাকতো, ধরো এ ইজ প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার এ বাই ওয়াই টু দি পাওয়ার বি, এরকম যদি থাকতো, তাহলে এইটাকে যদি তুমি লগ নিতে তাহলে লগ এ মানে কনস্ট্যান্ট নিয়ে লগ নিতে, এখানে একটা লগ কে প্লাস লগ এক্স টু দি পাওয়ার এ মাইনাস লগ এক্স টু দি পাওয়ার বি, তাই আসতো তো? ভাগ থাকলে মাইনাস আসে তো? তাহলে এই ফর্মুলা এখানে যে প্লাস এসছে সেটার জায়গায় মাইনাস আসতো, কিন্তু প্লাস আসুক মাইনাস আসুক সবসময় তোমরা প্লাস করবে। এরার্স আর অলওয়েজ অ্যাডিটিভ, চোখ কান বুঝে প্লাস করবে। এইখানে ফর্মুলাতে যাই আসুক না কেন আমরা ধরে নেব, মানে আমরা তো এখানে ম্যাক্সিমাম প্রপোর্শনাল এরার বার করছি, এর চেয়ে বেশি প্রপোর্শনাল এরার পাওয়া সম্ভব নয়। আমি এই যে এক্সপেরিমেন্টটা করেছি এর চেয়ে কম এরার আসতেই পারে, অসুবিধা কিছু নেই। আমার রিডিংয়ে যে এই এরারটাই এসছে এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবিলিটি অফ এই এরারটা আসার, তো কিন্তু আমার বাস্তবে যে এরারটা এসছে সেটা হচ্ছে ছোট হতেই পারে। তাহলে সুতরাং আমরা যখন ম্যাক্সিমাম পসিবল এরার বার করব তখন আমার রিডিংয়ে মানে আমার ফর্মুলাতে মাইনাস এলেও উইল অলওয়েজ ইউজ প্লাস সাইন। ক্লিয়ার? আর তোমাদের একটা কাজ দেব, সেটা হচ্ছে বই নিশ্চয়ই হয়েছে সকলের এতদিনে, বইতে দেখবে সিগনিফিক্যান্ট ফিগার্স বা সার্থক অঙ্ক সংখ্যা, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই 4টে বিষয়ে সার্থক অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার্স নিয়ে কিছু ডিসকাশন করা আছে এক্সাম্পল দিয়ে দিয়ে। ওই জায়গাটা একটুখানি নিজেরা পড়লেই বুঝতে পারবে, ধীরে ধীরে পড়বে এবং দরকার হলে নিজেরা দু একটা এক্সাম্পল করে দেখবে, তো ওই জায়গাটা আলাদা করে আর বোঝাবার দরকার পড়বে না তোমাদের। যদি না বুঝতে পারো নেক্সট ক্লাসে আমরা নয় আলোচনা করব, কিন্তু আজকে এই অবধি থাক।